যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ভারতীয় সেনাবাহিনীর। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, ভারতীয় ইউটিউবার গ্রেফতার। ভারত আবাসিক ভবনে আগুন, নিহত 11। টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহতের সংখ্যা বেড়ে 27। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা, আহত 22। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারে ফের আলোচনা শুরু, কিছু জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের। উপত্যকায় হামলা আরও জোরদার করল ইসরায়েল। ইসরায়েলকে এআই সহায়তার কথা স্বীকার করল মাইক্রোসফট। বিমান হামলায় আরও 78 ফিলিস্তিনি নিহত। গাজা পুনর্নির্মাণে অর্থায়নের আহ্বান আরব লীগের। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানের পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছিল যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে 18 মে পর্যন্ত করা হয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যুদ্ধবিরতি এখানেই শেষ হচ্ছে না। রোববার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারত এই যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদী একটি চুক্তির রূপ দিতে চায়। সীমান্তে শান্তি বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে ভারত নিয়মিত যোগাযোগ করছে। এদিকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় ভ্রমণ ব্লগার ও জনপ্রিয় এক নারী ইউটিউবারকে গ্রেফতার করেছে ভারতের হরিয়ানা রাজ্য পুলিশ। শুক্রবার জ্যোতি মালহোত্রা নামে ওই ব্লগারকে হরিয়ানার হিসার জেলা থেকে গ্রেফতার করা হয়। অপারেশন সিন্ধুর চলাকালে তথ্য পাচারের অভিযোগে শনিবার তাকে 5 দিনের জন্য রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন দেশটির আদালত। হরিয়ানা রাজ্য পুলিশ জানিয়েছে, তিনি পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন। বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেন জ্যোতি মালহোত্রা। ভারতের হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে একটি ভবনে ভয়াবহ আগুনে 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে 7 বছরের শিশুসহ বেশ কয়েকজন নারীও রয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতের এনডিটিভি জানিয়েছে, ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। একাধিক টর্নেডো ও তীব্র ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের মিসৌরি, কেন্টাকি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের 27 জন মারা গেছেন। আহত হয়েছেন 100-রও বেশি মানুষ। রোববার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায়, শুক্রবার রাতে এ টর্নেডো আঘাত আনে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, 130 মাইল বেগে টর্নেডোর আঘাতে রাজ্যের 18 জন মারা গেছেন। এর মধ্যে 17 জন মারা গেছেন লরেল কাউন্টিতে। অন্যদিকে মিসৌরিতে মারা গেছেন 7 জন। এর মধ্যে 5 জন মারা গেছেন সেন্ট লুইসে, অপর 2 জন মারা গেছেন স্কট কাউন্টিতে। এছাড়া ভার্জিনিয়াতেও ঝড়ে মারা গেছেন 2 জন। গাছ ও গাড়ির উপর পড়ে তাদের মৃত্যু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 22 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, মেক্সিকান নৌবাহিনী তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কুয়াইতে মুখ নামের জাহাজটি সেতুর নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় জাহাজটি উঁচু মাস্তুল সেতুর সঙ্গে ধাক্কা লেগে কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে। তখন মাস্তুলের উপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হন, তবে ব্রিজের কোনো ক্ষতি হয়নি। কাতারের রাজধানী দোহায় নতুন করে গাজায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস শনিবার বিবৃতিতে বলেছেন, দোহায় হামাস প্রতিনিধি দল জিম্মি চুক্তির বিষয়ে আলোচনায় ফিরে এসেছে। কাটস জানিয়েছেন, কোনো শর্ত ছাড়াই আলোচনায় অংশ নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নোনৌ জানিয়েছেন, শর্ত ছাড়াই আলোচনা শুরু হয়েছে। এদিকে শর্ত সাপেক্ষে আরও কয়েকজন জিম্মিকে মুক্তির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় নতুন করে বড় ধরনের অভিযান শুরু করার কয়েক ঘন্টা পর হামাস এ প্রস্তাব দেয়। একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, 60 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে 9 জন জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। তিনি আরও বলেন, নতুন প্রস্তাবিত চুক্তি অনুযায়ী প্রতিদিন 400 ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পাবে। চিকিৎসার জন্য রোগীদের গাজা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে। অন্যদিকে কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই বিমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের উপর আক্রমণ তীব্রতর করছে, প্রচণ্ড চাপ প্রয়োগ করছে। জিম্মিদের মুক্তি এবং সশস্ত্র গোষ্ঠীটিকে পুরোপুরি ভেঙে না ফেলা পর্যন্ত তারা থামবে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, অপারেশন গিরিয়ানস চ্যারিয়েট নামে পরিচালিত সামরিক অভিযানে প্রচণ্ড শক্তি প্রয়োগ করা হচ্ছে।
গাজায় চলমান আগ্রাসনে ইসরায়েলি সেনাবাহিনীকে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়ার কথা স্বীকার করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে জিম্মি উদ্ধার এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণে এই সহায়তা দেওয়া হয়েছে। তবে তাদের এজিওর ক্লাউড প্ল্যাটফর্ম বা এআই প্রযুক্তি ব্যবহার করে গাজায় সরাসরি হামলা বা সাধারণ নাগরিকদের ক্ষতি করার কোনো প্রমাণ তারা পায়নি। মাইক্রোসফটের কর্পোরেট ওয়েবসাইটে একটি স্বাক্ষরবিহীন ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ গাজার তথাকথিত নিরাপদ অঞ্চল আল মাওয়াসির ৩৬ জন রয়েছেন। গেল শনিবার দিনগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এসব হতাহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজায় ৫৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,২০,০০০-এরও বেশি মানুষ। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্নির্মাণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থায়নের আহ্বান জানিয়েছেন আরব নেতারা। শনিবার ইরাকের রাজধানী বাগদাদে আরব লীগের শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আরব নেতারা বলেছেন গাজা পুনর্গঠনে আরব লীগের পরিকল্পনা কার্যকর করতে এই আহ্বান জানানো হয়। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, গাজায় এ গণহত্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ইতিহাসের অন্য কোনো সংঘর্ষে এমনটি দেখা যায়নি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।